নমস্কার, শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন কীর্তিহাটের কর্চা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। আজ শুরু করছি তৃতীয় পর্বের প্রথম অধ্যায়। শুরু করি। মুছে দিয়ে ছেদ টেনে দিতে চাইলেও তা হয় না। ইতিহাসের একটা চক্রযন্ত্র আছে, তাতে অতীতকাল দাঁতওলা চাকার মতো বর্তমানের চাকার গর্তে গর্তে ঢুকে নিজের সঙ্গে যুক্ত রেখে মানুষের জীবনকে চালায়। অতীতের কর্মফল হয়ে তার আস্বাদ বর্তমানকে আস্বাদন না করিয়ে ছাড়ে না। সে তিক্ত হোক, বিষ হোক, আর অমৃত হোক বা মধুই হোক। কাল যা খেয়েছি তার পুষ্টিতেই আজ বাঁচি। যারা আহার নিদ্রা ত্যাগ করে তপস্যা করে, সব ত্যাগ করে সন্ন্যাসী হয়। বুদ্ধ চৈতন্য যারা, তারা আলাদা। সুরেশ্বর তা নয়। সে কি করে রেহাই পাবে সুলতা এ থেকে? জ্বরের সময় উপবাস করা অবস্থায় যা ভেবেছিল, সংকল্প করেছিল, তা পথ্য বাবার দিনটিতেই উল্টে গেল। অবিচার সুরেশ্বরের উপরে করো না, সে ইচ্ছে করে তা করেনি। ব্যাপারটা ঘটল এইভাবে। সেদিন সে পথ্য করে উঠেছে। মেজ ঠাকুমা কই মাছ আনিয়ে ঝোল রেঁধে বসে পথ্য করিয়েছেন। এমন সময় তার নায়েব এলেন। আজই একবার ক্যাম্পে যেতে হবে, ওরা হাজির হয়েছেন, আপত্তি দিচ্ছেন। পরিশেষে বললেন, ব্যাপার খুব জটিল ছোটবাবু। সেই বাড়িরই ব্যাপার তো, বাড়ি দেবোত্তরের টাকায় হয়েছে, এই তো। ও আর আমি পারছি না ঘোষাল মশাই, নিন তাই নিন এরা। ব্যাপারটাকে এমন ছোট করে দেখবেন না বাবু। জাল ওদের প্রকাণ্ড, মতলব সাংঘাতিক। আমি তো হতভম্ব হয়ে গিয়েছি। কি হলো? কাল ওরা গিয়েছিলেন মেদিনীপুরে। প্রণবেশ্বরবাবু, কল্যাণেশ্বরবাবু আর ধনেশ্বরবাবুর মেজ ছেলে ভূপেশ্বর, তিনজন মিলে গিয়েছিলেন মেদিনীপুরের সবথেকে বড় দেওয়ানি উকিল সুধাবাবুর কাছে। প্রণবেশ্বরবাবু কলকাতার ব্যারিস্টারের কাছ থেকে যে মত এনেছিলেন তা যাচাই করতে। সুধাবাবু বলেছেন, হ্যাঁ, এ একটা খুব জোরালো পথ বটে, পয়েন্ট খুব স্ট্রং পয়েন্ট। বুঝলাম, কিসের? এরই তো। শুনুন আগে। এখানে যদি এই হয় যে সব দেবোত্তর, বাড়ি দেবোত্তর, দেবোত্তরের বাইরে সম্পত্তি নাই, তাহলে সেই নজিরে এরা ওদের পূর্বপুরুষ কলকাতায় যেসব বাড়ি পেয়েছিলেন তাও দেবোত্তর হবে। জানবাজারের আপনার অংশের বাড়ি, তাও তাই হবে। হবে না? বুঝে দেখুন। সেটেলমেন্টের পর্চার বলে এখানকার সম্পত্তি নিয়ে মামলা করে তারই নজিরে তখন কলকাতার বাড়ি নিয়ে মামলা করবে। শিবেশ্বরবাবু কলকাতার বাড়ি বেচেছেন, তা ক্যান্সেল হবে। যজ্ঞেশ্বরবাবু বেচেছেন, সে ক্যান্সেল হবে। আপনার জানবাজারের বাড়ির পার্টিশনে পাওয়া, তাও ক্যান্সেল হবে। বুঝে দেখুন। চমকে উঠল সুরেশ্বর। অর্থাৎ তাকে একরকম সর্বশান্ত হতে হবে। জানবাজারের বাড়ি তার একমাত্র সম্পত্তি, যা সমস্ত দেবোত্তর মূল্যের চেয়েও মূল্যবান। এর 3 আনা অংশমাত্র থাকবে তার। মাথাটা ঝিমঝিম করে উঠল তার। পরক্ষণেই হলো দারুণ ক্ষোভ। তারপর সেটা রূপান্তরিত হলো দুরন্ত ক্রোধে। ওহ! দুর্যোধন কপট পাশায় যে রাজ্য 14 বছরের জন্য জিতেছিলেন, 14 বছর পর সেই রাজ্য ফিরে দেবার সময় বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। রায়বাড়ির পার্টিশন কপট পাশার দান নয়। কুরু পাণ্ডবদের মধ্যে যে আপোষ বিভাগে রাজ্য ভাগ হয়ে কৌরবেরা হস্তিনাপুরে আর পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে রাজ্য করেছিলেন, তাই নাকচ করে সবটা গ্রাস করবার জন্য এটা ওদের পাশা খেলার চ্যালেঞ্জ, কপট পাশার দান ফেলার মতো ব্যাপার। সুরেশ্বর যুধিষ্ঠির নয়, সে তাকে খুব পছন্দও করে না। সে অর্জুন, ভীম এই দুজনের ভক্ত। ও পাশার দান ও মেনে নেবে না। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে সে চুপ করে ভাবলে,
বললে, দলিল আবার ভালো করে দেখুন। দেখেছি বাবু, দলিলে বাড়ির কথার কোনো উল্লেখ নেই, ঠাকুর বাড়ির কথাই আছে, কিন্তু ওদের যুক্তিটা বুঝছেন তো? দেবোত্তরের টাকা থেকে তৈরি সব, দেবোত্তরের বাইরে কিছু নেই, সুতরাং বাড়িও দেবোত্তর। কলকাতায় যে ব্যবস্থা ছিল সোমেশ্বরের, তার থেকেই বলতে গেলে সম্পত্তি কিনেছিলেন তিনি, পত্তনই নিয়েছিলেন, বাড়ি তা থেকে হয়েছে। কিন্তু তার নমুদ কোথায়? নমুদ তো চাই। কেন? যানবাজারে খাতাপত্র নিশ্চয় থাকবে। আজ্ঞে না, সেসব আছে দেবেশ্বর রায়ের আমল থেকে, তাও কলিয়ারির খাতাপত্র। সেসব বড়বাবু যজ্ঞেশ্বরবাবুর কাছে। তার আগেকার যা কিছু খাতাপত্র, সে রায়বাহাদুরের আমল থেকে এখানে এসেছিল। হঠাৎ সুরেশ্বরের মনে পড়ে গেল, মেজ ঠাকুমা বলেছিলেন সোমেশ্বরের কন্যা বিমলার বিবাহের 8 দিনের মধ্যে অন্দরের নতুন মহলের ভিত কাটা হয়েছিল। সাল, সন, মাস এ পাওয়া গেছে এরকম কিন্তু খাতা চাই। দেবোত্তরের খাতা আছে, দেবোত্তর থেকে এ খরচ হয়ে থাকলে নিশ্চয় খরচ থাকবে। দেবোত্তরের খাতার গাদা সে পেয়েছে। সেদিন খাতা ওল্টাতে ওল্টাতে রাজরাজেশ্বরের মুকুট এবং গয়না খরিদের খরচ দেখেছে। সে খাতার গাদা ওল্টাতে ওল্টাতে বিমলার বিয়ের বছরের খাতাটা পেলে। বিয়ের খরচের এক জায়গায় ফর্দ তার পড়া ছিল, সে খাতাখানা ওল্টাতে লাগল। বিয়ে হয়েছে আষাঢ় মাসে। বৈশাখ থেকে সে বিমল সায়র কাটানোর খরচের আরম্ভ আবিষ্কার করলে। কল্যাণিয়া শ্রীমতী বিমলা দেবী মাতার শুভ বিবাহ উপলক্ষে নূতন পুষ্করিণী বিমল সায়র কাটানোর শুভারম্ভ। মুনিশ অর্থাৎ মজুর 216 জন, দৈনিক খাটুনির দাম 1 আনা হিসাবে মোট 13.5 টাকা। পাতার পর পাতা ওল্টালে সে, নজরে পড়ল বিচিত্র অবিশ্বাস্য অনেক কিছু। গব্য ঘৃত খরিদ 5 টাকা মন দরে 16 সের ঘৃতের দাম 2 টাকা। কিন্তু সেসব দিকে মন দেবার সময় ছিল না। বিয়ের দিন থেকে 8 দিনের খরচ সে পুঙ্খানুপুঙ্খ রূপে খুঁজে পেল, কিন্তু অন্দরমহলের বা কোনো বাড়ি ঘরের পত্তনের জন্য ভিত খোঁড়ার খরচ সে পেলে না। ভিত খোঁড়া শুধু হয় না, ভিত পূজা হয়, সোনা রূপো তামা দিয়ে বাস্তুদেবতার অর্চনা হয়, তার কোনো নিদর্শন মিলল না। এই সময় এলেন মেজ ঠাকুমা। সুরেশ্বর বললে, তুমি ঠিক জানো ঠাকুমা, ওই মাঝের মহলটা বিমলা দেবীর বিয়ের 8 দিনের মধ্যেই পত্তন হয়েছিল? তাই তো গল্প শুনেছি, যার তার কাছে তো শুনিনি, তার কাছে শুনেছি। তাছাড়া মাটির পোড়ানো টালিতে সাল সন লেখা আছে রে। একবারে দ্বিতীয় মহলে ঢুকবার যে বড় দরজাটা আছে, তার মাথায় লাগানো আছে। পুনুশির অনন্তরাজ, মেদিনীপুরের ফারাতুল্লারাজ এরাই গেঁথেছে। নকশা কাটবার মিস্ত্রি এসেছিল কলকাতা থেকে। সুরেশ্বর নায়েবকে বললে, দেবোত্তরের খাতায় কোনো খরচ নেই, এই খাতা দেখালেই হবে। ঠিক তা মানবে না, বলতে পারে আরও খাতা ছিল। তা বলুক, সেও ওদের বের করে দেখাতে হবে, শুধু আপত্তি দিলেই হবে না, ওদেরও দেখাতে হবে। তাহলে আপনি একবার যদি আসেন। চলুন। মেজ ঠাকুমা বললেন, আজই পথ্যি করে উঠেই রোদে রোদে যাবি কি? ম্যালেরিয়া জ্বর অম্বল হবে, আর হু হু করে কাঁপান দিয়ে আসবে। তুই বরং চিঠি লিখে হাকিম সাহেবের কাছে সময় চেয়ে পাঠা। কথাটা সমীচীন বলে মনে হলো। বেশ যেন ঘুমের আমেজও ধরে আসছিল। তাছাড়া চড়া রোদ্দুর মাথায় করে খারাপ মেজাজ নিয়ে বেরিয়ে শেষ পর্যন্ত যদি ওই মেজ তরফের ধনেশ্বর প্রমুখদের ছোঁয়াচে বিশ্রী কিছু করে বসে সে, এই ভয়টাও হলো। মাথাটা সত্যিই যেন উত্তপ্ত প্রখর হয়ে রয়েছে। কলকাতায় ফ্যানের তলায় যে মেজাজ গড়ে উঠেছে, মেদিনীপুরের কড়া রোদের আঁচে ঝলসে সে মেজাজ ঠিক থাকার কথা নয়। একখানা কাগজ টেনে নিয়ে সে দরখাস্তের ফর্মে একখানা পত্র লিখে দিলে নায়েবের হাতে। এটা দেবেন, 3-4 দিন পত্র যেদিন দেবেন আমি যাব। লিখেও দিয়েছি, মুখেও বলবেন। নায়েব চলে গেল।
সুরেশ্বর একটা সিগারেট ধরিয়ে গিয়ে কাঁসাইয়ের দিকের জানালাটার ধারে দাঁড়ালো। বেলা 12টা বাজছে, সূর্য প্রখর হয়ে উঠেছে। ওপারে বনটা স্তব্ধ হয়ে গেছে প্রায়। কচ্চিৎ 2-4টে পাখি এ গাছ থেকে উড়ে ও গাছে বসছে। গোটা দুয়ে ঘুঘুর সেই একটানা করুণ ঘু 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 শব্দ একটা এদিক একটা ওদিক থেকে ভেসে আসছে। আর কয়েকটা বন কাক ডাকছে কক কক শব্দে। প্রখর উত্তপ্ত বাতাসের স্পর্শ তার মুখে বুকে লাগছে। কংসাবতীতে জল এখন কম, ওপারে বালির চড়া পড়েছে। জলস্রোতটা প্রায় বিবিমহলের বনেদের হাত পিশেক দূরে বাঁধানো পোস্তার গা ঘেঁষে চলছে। কাঁসাইয়ের জল কাঁচ স্বচ্ছ, তাতে স্রোত ক্ষীণ। ক্ষীণ স্রোতের ধারায় দুপুরের সূর্যের ছটা গলানো রূপোর মতো ঝলছে। মনে হচ্ছে তার উত্তাপও যেন অনুভব করা যায়। 2টো কুকুর উত্তাপ ক্লিষ্ট হয়ে জলে গা ডুবিয়ে বসে আছে। হঠাৎ পিছন দিক থেকে মেজ ঠাকুমা এসে বললেন, সর। পিছনের দিকে সুরেশ্বর তাকাতেই বললেন, জানালা বন্ধ করে দি, বিছানা করে দিয়েছে রঘু, শুগে যা, ভালো লাগবে। ছুরিদের আসতে এখনো দেরি আছে। ওহ, কি দরদ বাবু সাহেবের জন্যে ওদের, অর্থাৎ গোয়ান মেয়ে। সুরেশ্বরের জ্বরের কদিন তারা রোজ খোঁজ নিয়েছে। বাবু সাহেব কেমন আছে উত্তর মেজ ঠাকুমা দিয়েছেন। মরণ মুখপুরীদের, বাবু সাহেবেরও জন্যে চোখে ঘুম নেই, যা পালা, বাবুর জ্বর হয়ে আছে। সুরেশ্বর এসে বিছানায় গড়িয়ে পড়ে বললে, যার মেজ ঠাকুমা নেই তার কেউ নেই। ঠাকুমা বললেন, তুই বড় ডেপো। তুমিই করে তুললে। তোর সঙ্গে ফক্কুরি করবার সময় নেই আমার। আমি চললাম ঠাকুর বাড়ি, ভোগের সময় হয়েছে। তোর জ্বরের আগে বলেছিলাম ভোগের মাছের মুড়ো যেন তোর জন্যে আসে, পাঠায়নি। তার পরদিন আমার ভাজ মরল, সেখানে গেলাম, তুইও গেলি। তার পরদিন থেকে তো জ্বরে পড়লি। আজ দাঁড়িয়ে থেকে মুড়ো এখানে পাঠাবো তবে আমার কাজ। কি হবে, আমি তো খেয়েছি। ওবেলা পর্যন্ত দিব্যি থাকবে, ওবেলা খাবি। তুই যেন উঠে পড়বি নে, বুঝলি? একটু ছবি টবি আঁক না, খেয়ে ঘুমুলেও অম্বল হয়, বুঝলি? আমার ফিরতে দেরি হবে, সেই সন্ধেবেলা। আমি ওই খাতা খুঁজব। অনেক খাতা সুখেশ্বর হাতিয়ে রেখেছিল, কল্যাণকে পেটে পুরে বের করবার চেষ্টা করব। আমি ওকে টাকা কবলাবো, খাতা দিলে সেটা দিবি। হ্যাঁ? তুমি মেজদি অদ্ভুত। কেন রে? তুমি না পারো কি বলো তো? মেজ ঠাকুরদার মতো মানুষকে বশ মানাতে পারো, ঝগড়া করতে পারো, গোয়েন্দাগিরি করতে পারো। আরও পারি রে, ল্যাভেন্ডার সাবান মেখে কলঙ্ক কিনতে পারি। তুই যে তুই, কলকাতার আমির, তোকেও বশ মানাতে পারি। বলে হেসে তিনি চলে গেলেন। সুরেশ্বর প্রসন্ন বিস্ময়েই মুগ্ধ হয়ে ঠাকুমার কথা ভাবছিল, ছাদের কড়িকাঠগুলোর দিকে তাকিয়ে। হঠাৎ টানা পাখাটা সচল হয়ে উঠল। ব্যাপারটা বুঝলে সুরেশ্বর। মেজ ঠাকুমাই পাখা টানা ছোঁড়াটাকে কিল না মারুক ধমক মেরে সচেতন করে দিয়েছেন। চোখ জড়িয়ে আসছিল আরামে, ঘুমিয়েই পড়ত। হঠাৎ ওই বন্ধ জানালাটার ওপার থেকে বোধহয় কাঁসাই নদীটাই খলখল করে যেন হেসে উঠল। গোয়ার মেয়েগুলো এসেছে নদীর ধারে তার জানালার সামনে। তোমাকে বলবো কি সুলতা, সে স্মৃতি আমার মনের মধ্যে আমি আজও অনুভব করি এবং শিউরে উঠি। আমার বুকের ভিতরে যেন ওই হাসির প্রতিধ্বনি উঠল, আমার হৃৎপিণ্ডের স্পন্দনের মধ্যে। কান দুটো মুহূর্তে গরম হয়ে উঠল, হাতের তেলোয় ঘাম দেখা দিল। আমি শুয়ে থাকতে পারলাম না, রায়বংশের রক্ত উদ্বেল হয়ে উঠল। আমি বিছানা থেকে উঠে জানালার ধারে এসে দাঁড়ালাম। হাঁপাচ্ছিলাম এবং অন্ধকারের মধ্যেও নিষ্পলক হয়ে চেয়েছিলাম, কিন্তু কিছু দেখিনি। ভয় এবং আকর্ষণের নিদারুণ দ্বন্দ্ব হচ্ছিল, তারই মধ্যে আকর্ষণই জিতেছিল। জানালার খড়খড়ি সন্তর্পণে তুলে চোখ রেখেছিলাম। খড়খড়িতে চোখ রেখে স্তম্ভিত হয়ে গেলাম। যা দেখলাম তা দেখব এ কল্পনা ছিল না। কল্পনায় ছিল
ওরা দল বেঁধে কাঁসাইয়ের পাড়ে এসে দাঁড়িয়ে আমার বদ্ধ জানালার দিকে তাকিয়ে হাসছে, সাড়া দিচ্ছে আমাকে। আমি যে কেমন আছি সে খবর ওরা রাখে, 2-3 বেলা রাখে। ডিকু পিদ্রু জবার পাড়ায় যায়, তবার আমার স্বাস্থ্য সম্পর্কে মুখে মুখে এক একটি বুলেটিন ছড়িয়ে দেয়। ওরা তার উপরে এই ভরা দুপুরে কাঁসাইয়ের ওপারে ডাল ভাঙতে পাতা কুড়াতে এসে একবার খবর নিয়ে যায়। আজ নিশ্চয় খবর পেয়েছে যে বাবু সাহেব আজ ভাত শুরুয়া খেয়েছে, সুতরাং বদ্ধ জানালার ধারে এসে ওরা হেসে সাড়া দিয়ে ডাকছে। কিন্তু তা নয়, যা দেখলাম সুলতা সে কল্পনার বাইরে। মেয়েগুলো কাঁসাইয়ের জলে নেমেছে, সামান্য স্বল্প বাস অর্থাৎ ডুরে গামছা পরে, এবং উদ্দাম হয়ে সাঁতার কাটছে আর হাসছে। রবীন্দ্রনাথের কাশীর মহিষী করুণার যৌবনোচ্ছল শত সখীর মতো ব্যাপার। তফাৎ সেটা ছিল শীতকাল, কাশীর শীত, সুতরাং তার কিনারার উপরে উঠে ছোটাছুটি করেছিল, আর এরা এই প্রখর গ্রীষ্মে কাঁসাইয়ের এক বুক জলে ডুবছে, উঠছে, সাঁতার কাটছে, আর জল ছুটছে আমার জানালার দিকে এবং খিলখিল করে হাসছে। কাঁচ স্বচ্ছ জলের ভিতর অর্ধনগ্ন নারী দেহ, সে যে কি মোহের সঞ্চার করে পুরুষের মনে, সে তুমি নারী তোমাকে বোঝাতে পারবো না। পুরুষে অনুমান করে বুঝতে পারে। আদিম উষার কাল থেকে প্রকৃতি এমনি করেই পুরুষকে হাতছানি দেয়। পুরুষ যেখানে সভয়ে মা বলে কন্যা বলে সরে এসেছে সেখানে সে বেঁচেছে, আশীর্বাদ পেয়েছে, আর যেখানে তাকে প্রিয়া বলে দুহাত মেলে এগিয়ে গেছে সেখানে তাকে সে পায়ের তলায় ফেলে বুকের উপর চড়ে নেচেছে। জীব জীবনে প্রকৃতি প্রথম দিকে পুরুষকে কাছে ডেকে তার সঙ্গে নমলীলা শেষ করে খেয়ে পেটে পুড়েছে, তবু সেই কাল থেকেও তো পুরুষের এই সর্বনাশীর মোহে তার পিছনে ছোটার শেষ নেই। বুকের রক্ত তোলপাড় করে উঠল আমার। তোমাকে দেখে কখনো এ মোহ জাগেনি। এমনকি এই সেই শেফালির ঘরে টাকা দিতে গিয়েছিলাম, ওদের পাড়ায় পথের মেয়েকে টাকা দিয়ে তাদের বিস্মিত করে দিতে চেয়েছিলাম, তাদের দেখেও এ মোহ জাগেনি। দেহ বোধহয় অবশ হয়ে যাচ্ছিল, মন মোহমগ্ন হচ্ছিল। হঠাৎ একটা দমকা বাতাসে জানালাটা সজোরে খুলে গিয়ে কপালে আমার আঘাত করলে কপালটা কেটে গেল। আমার মোহ ভেঙে গেল। আমি চোরের মতো ফিরে এলাম। কপালে রক্ত পড়ছিল। রঘুকে ডেকে বললাম তুলো টিনচার আয়োডিনে ভিজিয়ে লাগিয়ে দিয়ে ন্যাকড়া বেঁধে দিতে। বসে ভাবতে ভাবতে গোপেশ্বরের কথা মনে পড়ল। শিউরে উঠলাম। নিজেকে তিরস্কারই করছিলাম, কঠিন তিরস্কার। অনেকক্ষণ পর মন শান্ত স্থির হলো। আমি কাজের অভাবে ওই পুরনো খাতাগুলোই দেখতে লাগলাম। ওল্টাতে ওল্টাতে এসে পড়ল রাজরাজেশ্বরের মুকুট খরিদের পাতাটা। হ্যামিল্টন অ্যান্ড কোং, মোকাম কলিকাতা, মূল্য 1000 টাকা। কালীমায়েরও সোনার মুকুট ছিল, সে শুধু সোনার, তাতে হিরে ছিল না, দাম কম ছিল। সোনার ভরি তখন 14-15-16। 10 ভরি সোনায় মুকুটের দাম 160, আর বানি মানে মজুরি সে কত, বেশি হলে 50 টাকা। কুড়ারাম জহরত কেনেননি, তিনি সোনা কিনতেন। সোমেশ্বর কিনেছিলেন জহরত। তার হাতে হীরের আংটি ছিল, দাম 2500 টাকা। প্রসন্নকুমার ঠাকুরের বাবার হাতের আংটি হারিয়েছিল, তার দাম ছিল 25,000 টাকা। সে আংটি শ্যামবাজারের এক মিস্ত্রি কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে বকশিস পেয়েছিল 1000 টাকা। সোমেশ্বর কালীর ভক্ত তাহলে ঠিক ছিলেন না। খাতা উল্টাতে লাগলাম। কত বিচিত্র আইটেম, কত দুর্বোধ্য খরচ। বারবর্দারি খাতে খরচ, মানে বুঝতে অনেক কষ্ট হয়েছিল, বুঝেও বুঝতে পারিনি। ইনাম বকশিস সহজ কথা, বারবর্দারি হলো ট্রাভেলিং খরচ। টিয়ে রোশনাই জলুস থেকে শুরু করে সংসার খাতে খরচে ঘুঁটে দেওয়ার খরচ প্রত্যেকটি লিখে গেছে। জলসা নৃত্য গীত খাতে মোটা মোটা খরচ, বকশিস খাতে বাইজি বিদায়ে দরাজ হাতের পরিচয়, দান খয়রাত খাতে খরচ তার থেকে কম নয়। ভিক্ষুককে 1 পয়সা থেকে, ব্রাহ্মণকে 1 টাকা থেকে 100 টাকা, আবার 1000 টাকাও আছে। কীর্তিকলাপে মন্দির নির্মাণ, পুষ্করিণী কাটা, টোল প্রতিষ্ঠা,
স্কুল প্রতিষ্ঠা, মেদিনীপুর সরকারি স্কুলের দান, 4 অঙ্কের হিসাব। জমিদারি তদবির উন্নতি খাতে খরচ দেখে চমকে উঠেছিলাম। কাঁসাইয়ের ধার বরাবর 7-8 মাইল লম্বা বাঁধ মেরামত খাতে কয়েক হাজার টাকা। হঠাৎ একখানা খাতায় চোখ পড়ল, শুভ বিবাহ খাতে খরচ, শ্রীমান দেবেশ্বরের বিবাহের খরচ। আমার মন কৌতূহলে উতলা হয়ে উঠল। পাতার পর পাতা উল্টে যেতে থাকলাম। আরম্ভ হয়েছে সিদ্ধি থেকে, সিদ্ধি 1 পয়সা। সে বিরাট খরচ। কয়েকটা পৃষ্ঠা জুড়ে 1 পয়সা থেকে 1000, 2000 পর্যন্ত দফায় দফায় খরচ জুড়ে সে এক 5 অঙ্কের হিসেব। 12,535 টাকা, কয়েক আনা, কয়েক গন্ডা। দফায় দফায় পড়ে গেলাম। প্রতিটি আইটেম। কলকাতায় বৌভাত হয়েছিল একটা, আর একটা বৌভাত হয়েছিল কীর্তিহাটে। ব্রাহ্মণ ভোজন, শূদ্র ভোজন, অপরাপর ভোজন, গোয়ানদের সিধা, মুসলমানের সিধা, বারুদের কারখানা, রোশনাই খরচ, কলকাতায় বাইনাচ, কীর্তিহাটে যাত্রাগান, লাঠিয়াল বিদায়। কত খরচ! খরচের অন্ত নাই। এর মধ্যে পেলাম একজনের নাম, ঠাকুরদাস পাল। ঠাকুরদাসের ও তস্য পুত্রকন্যার পোশাক বাবদ, গাত্রহরিদ্রা লইয়া যাইবার খরচ। শ্রী ঠাকুরদাস পাল, শ্রী ঠাকুরদাসদের পাথেয়। আবার দেখলাম অষ্টমঙ্গলার খরচ, বরকন্যা সহ ঠাকুরদাস তত্ত্ব লইয়া যায়, তদ্বাবদ খরচ 100 টাকা। কন্যা বাড়িতে চাকর বাকরদের বকশিস বাবদ 100 টাকা, জিম্মা ঠাকুরদাস পাল। আশ্চর্য এই ঠাকুরদাস পাল! পিতামহ দেবেশ্বর রায়ের বিবাহের সর্বত্র যেন সে বিচরণ করে বেড়াচ্ছিল। আমার আর বিস্ময়ের সীমা ছিল না। চাকর? চাকরের আগে তো শ্রী লেখার রেওয়াজ ছিল না। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম সুলতা। আমার প্রপিতামহ রত্নেশ্বর রায় ছিলেন সে আমলেরই শুধু নয়, সকল আমলের দুর্লভ মানুষ। শুনেছি প্রথম জীবনে মামা বীরেশ্বর রায়ের সঙ্গে বিরোধ করেছিলেন তার দুর্দান্ত জমিদারপনার প্রতিবাদে। অথচ এ বংশের দৌহিত্র হিসেবে তিনিই ছিলেন রায়দের উত্তরাধিকারী। পরে মামার সঙ্গে মিটেছিল, মামা তাকে পোষ্যপুত্র নিয়েছিলেন। তিনি মামার সঙ্গে বিবাদ করেই ক্ষান্ত ছিলেন না, তাহলে সকলেই বলতো তিনি ঝগড়া করেছিলেন সম্পত্তির জন্য। তিনি নীল বিদ্রোহের সময় নীলকরদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন। পরে সম্পত্তির উত্তরাধিকারী হয়ে তিনি স্কুল করেছিলেন 2টো, চ্যারিটেবল হসপিটাল দিয়েছিলেন, ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলেন। সেকালের বড় বড় ধনী জমিদার মহলে তার প্রতিষ্ঠা ছিল। তার কজন পরম প্রিয়পাত্র ছিল। তারা গ্রাম জীবনের সাধারণ লোক, তাদের ভাইয়ের মতো সমাদর করতেন। ঠাকুরদাস তাহলে তাদের কেউ? হঠাৎ মনে পড়ে গেল শ্যামনগরের স্কুলে একটা বৃত্তি আছে, মেডেল আছে, যার নাম ঠাকুরদাস স্কলারশিপ। মেডেলটার নাম ঠাকুরদাস মেডেল, গোল্ড সেন্টার্ড মেডেল। তাহলে কে ঠাকুরদাস পাল? খাতা উল্টাতে লাগলাম যদি তার কোনো পরিচয় মেলে। কিছুদিন পরেই খরচ দেখলাম ঠাকুরদাস পালের পুত্রের বিবাহে বধূ সমাদরের যৌতুকের জন্য গহনা খরিদ 1 দফা 1000 টাকা। সে আমলে 1000 টাকা তো কম নয়। তখন 14 টাকা সোনার ভরি। তাছাড়া সাধারণ গৃহস্থ ঘরে সোনার গহনার প্রচলন হয়নি, গহনা ছিল রূপোর। উল্টেই যাচ্ছিলাম খাতার পাতা। নানান বিচিত্র খরচ। সেকাল যেন খরচের আইটেমগুলোর মধ্য দিয়ে নিজের একটা বিচিত্র কর উদ্ঘাটিত করছিল। কথকতার খরচ, রামায়ণ গানের খরচ, গায়ক বিদায়, আবার পালকি বহনের বেহারা খরচ, মদের জন্য ইনাম বকশিস, ভট্টাচার্য পাড়ার শ্যামাচরণ ভট্টাচার্যের কন্যার বিবাহে সাহায্য, সে 2-4 টাকা নয়, 100 টাকা। সন্ন্যাসীদের জন্য গাঁজা খরচ, সাপুড়েকে বকশিস, গোয়ানপাড়ার সাহায্য, ঘর তৈরির জন্য 10 ঘর গোয়ানকে 100 টাকা হিসাবে 1000 টাকা। ওই গোয়ানরা মানে আবার গোয়ানপাড়া জায়গা জুড়ে বসল। গোয়ানদের এনে কংসাবতীর ওপারে ওই শক্তি সাধনার সিদ্ধপীঠ থেকে কিছুটা দূরেই বসত করিয়েছিলেন রত্নেশ্বর রায়। এই হুকুম দিয়ে গিয়েছিলেন বীরেশ্বর রায়। সোমেশ্বরের পুত্র
রত্নেশ্বরের দুর্দান্ত মামা এবং রত্নেশ্বর তার পুত্রও বটেন পোষ্যপুত্র হিসেবে। অতীতকালের স্বপ্নের মধ্যে একটা বেলা কোথায় কোন দিকে কেটে গিয়েছিল ঠিক ছিল না তার। অনেকক্ষণ ওই গোয়ানপাড়ার দিকেই আমি তাকিয়েছিলাম। ওদের পাড়ায় যাইনি কোনো দিন, ওদের সঙ্গে ভালো করে কথাও বলিনি, ওদের দিকে তাকাইও নি। তবে দেখছি বই কি, শুধু দেখা নয়, একটা আকর্ষণী বন্ধন যেন বেঁধে ফেলেছে। ডিকু, ডিক্রুজ, রোজা রোজারিও আমার পেয়াদা হিসেবে কাজ করছে। কথাবার্তায় হিন্দি টান, হিন্দি উর্দু মেশানো বিচিত্র বাংলা। ওরা নাকি পর্তুগিজদের বংশ। গোয়া থেকে ওদের নিয়ে এসেছিলেন গোলন্দাজি করবার জন্য, এনেছিলেন হিজলির নবাব। মহিষাদলের গর্গ বাহাদুররাও কিছু এনেছিলেন, বাস করিয়েছিলেন। সে ইংরেজ আমলের আগে। তখন একদিকে বর্গিরা আসছে, অন্যদিকে ফিরিঙ্গি জলদস্যু এই হাড়মাদরাই আসছে। ইংরেজ কোম্পানির সঙ্গে হিজলি নিয়ে নবাবের ঝগড়া লাগছে। এরা তখন এখানে কামান দাগত, গোলন্দাজের কাজ করত। এরা তাদেরই বংশধর। কী জন্যে যে বীরেশ্বর রায় তাদের এখানে এনেছিলেন তা জানতেন তিনি, আর জানতেন রত্নেশ্বর রায়। কিন্তু এরা এ অঞ্চলে মানুষদের বিচিত্র মেলার মধ্যে একটি অতি বিচিত্র রং এবং প্রকৃতি নিয়ে এসেছিল, তাতে সন্দেহ নেই। এ দেশে এতকাল বাস করে তার সবই একে একে এখানকার জলে বাতাসে রোদে মুছে মুছে প্রায় এক হয়েই এসেছে। তবু কিছু বৈচিত্র্য এখনও আছে। সে মুখে আছে, চোখে আছে, চুলে আছে, কারুর কারুর রঙেও আছে। একটা পিঙ্গল আভা ফুটে বেরোয়। চোখে বস্ত্রাদি উগ্রতা এবং চোখের তারায় পিঙ্গলাভা আছে। প্রচুর মদ খায়, নিজেরাই চোলাই করে। মেয়েরা উগ্র অপকর্ষ প্রসাধন করে, নির্লজ্জার মতো হাসে, জামা একটা করে পরে। বুড়ি মেয়েরা এখনও সেমিজ ধরনের ফ্রক বা গাউন পরে। আবার তরুণীরা আঁটোসাঁটো করে কাপড় সর্বাঙ্গে জড়িয়ে দেহ ভঙ্গিমাকে যথাসাধ্য প্রকট করে এদেশের মেয়ের মতো ঝুড়ি কাঁখে কাঠকুটো ভেঙে বেড়ায়। এবং নদীর ধারে কয়েকজন একসঙ্গে জুটলেই গলা মিলিয়ে গান গায় নির্জন প্রান্তরে বা জঙ্গলের ভিতরে। তিলেক দাঁড়াও হে নাগর, নয়ন ভরিয়া তোমায় দেখি। সে নাগর ব্রজের কানাই, তাও তারা জানে। বাইবেলের কথা সামান্যই জানে। ওই সামান্যেই তাদের গভীর শ্রদ্ধা। মেয়েরি বলে কপালে বুকে আঙুল ছোঁয়ায়। বিবি মহলের নিচেই কাঁসাই। তার ওপারের জঙ্গলের মধ্যে থেকে কাঁসাইয়ের কিনারায় এসে কতদিন ওরা দাঁড়িয়ে সমস্বরে গেড়ে যায়, তিলেক দাঁড়াও হে নাগর। কোনো ক্রমে যদি আমার দেখা পায় সুলতা, তবে খিলখিল করে হেসে ওরা ওর গায়ে ঢলে পড়ে। আমি কখনো বিরক্ত হই, কখনো খুশি হয়ে হাসি। তার উপর আজ যেন দারুণ মোহে পড়ে গেছি। আজই দুপুরে তাদের অর্ধনগ্ন দেহে সাঁতার দিতে দেখে কিছুক্ষণের জন্য যেন জগতের আদিম যে উষায় পুরুষ এবং প্রকৃতির নর এবং নারী রূপে এসে দাঁড়িয়েছিল, সে উষাকে প্রত্যক্ষ করেছি। সেদিন চোখে ওদের সেই আগেকার কালের আসল চেহারাটা কল্পনা করে মনে আবার একটা রং ধরিয়েছিলাম। সেকালের ওদের একটা পোশাকও মনে মনে ছবি আঁকিয়ে আমার মনে ভেসে উঠেছিল। আজকাল যারা ব্যান্ড বাজায় তাদের যে ধরনের বিচিত্র পোশাক, সেই পোশাক পরিয়েছিলাম ওদের পুরুষদের। এবং মেয়েদেরও এমনি একটা ঢঙের পোশাক ও চুল বাঁধার ঢং মনে মনে চকতে চকতে এসে আবার দাঁড়িয়েছিলাম কাঁসাইয়ের ধারে বিবি মহলের দক্ষিণের খোলা বারান্দাটায়। তাকিয়েছিলাম ওপারে জঙ্গলের পশ্চিম ধার ঘেঁষে একটা টিলার উপর ওদেরই গ্রামটার দিকে। মধ্যে মধ্যে জঙ্গলের কোলে নদীর কিনারাটার দিকেও তাকাচ্ছিলাম ওই মেয়েগুলোর প্রত্যাশায়। ওদের দেখতে ইচ্ছে হচ্ছিল। ইচ্ছেটা ঠিক কথা নয়, ঠিক কথাটা হলো বাসনা। ওদের ভালো করে দেখতে পেলে মনে মনে পুরনো ছাঁদের পোশাক পরিয়ে একটা ছবি দাঁড় করানো যায়। কিন্তু ওদের সারা শব্দ, অন্তত গানের সাড়া ছিল না। দূরে গ্রামটা থেকে গরুর ডাক শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওদের ঘরের চালের ওপর কটা মোরগ গলা ফুলিয়ে লড়াইয়ের হাঁক হাঁকছে। মধ্যে মধ্যে কুকুরের ঝগড়ার শব্দ উঠেছে, আর একটা মানুষের আভাস, কখনো একটা তীক্ষ্ণ নারী কণ্ঠ। ঠিক কী বলছে বোঝা যায় না, স্বরটা চিলের ডাকের মতো ছড়িয়ে পড়ছে। মনে আছে সুলতা, নদীর জলে তখন বিকেলের হলদে রোদের ছটা পড়ে
রঙিন ঝকমকানি উঠছে, কাঁসাইয়ের জোয়ার আসে নিচের দিকে, এত দূরে আসে না। ওপারের বন উজ্জ্বল রোদে ঝলসাচ্ছে, পাখির ডাক উঠছে প্রচুর, কলকল কলকল কিচিমিচি, কিন্তু সব আমার কাছে নিঝুম মনে হচ্ছে ওই মেয়েগুলোর সমবেত কণ্ঠের গানের অভাবে আর হাসির খিলখিল শব্দের অভাবে। এবং মনে হচ্ছে সামনের এই ছবিটা শুধু ব্যাকগ্রাউন্ড, কটা মেয়ের ছবির অভাবে অসম্পূর্ণ। এমন সময় পিছন থেকে শুনলাম সরল মধুর কণ্ঠ আমার মেজদির। মেজদি পিছনে এসে দাঁড়িয়ে বলছেন, কিরে, এই দুপুরে এই বারান্দায় রোদ মাথায় করে দাঁড়িয়েছিস? তোর মেজ দাদু পাখিটার ডাক উঠছে নাকি? ফিরে তাকিয়ে বললাম, না। তবে মেজদিকে দেখে রসিকতা করতে ইচ্ছে হলো। গোয়ানপাড়ার মেয়েগুলোর গান শুনবো বলে দাঁড়িয়ে আছি। সে আমি বুঝেছি, কিন্তু ও শখ কেন বলতো? গোয়ানপাড়ার মেয়ে পাখিগুলোই বেশি রে, অসুরে ভুলিস না। ওখানকার পুরুষগুলো মোরগা ভাই, গলা ফুলিয়ে লড়ুয়ে হাঁক ছাড়া ডাক জানে না, আর সবই লড়ুয়ে মোরগা, খুন খারাপিতে সিদ্ধ হস্ত। মাছ 2-4টে কাটাকাটি ওরা করেই। ওদের পিদ্রুগোয়ানের গল্প শুনেছি, গায়ে কাঁটা দেয়, কি বার! আমার শ্বশুরের দাপে বাঘে বলদে জল খেত, সেই তার ছেলেবেলার সাকরেদ ভক্ত প্রিয়পাত্র ঠাকুরদাস পালকে দিনে দুপুরে ওই কাঁসাইয়ের পাড়ের উপর এই এত বড় ছোড়া বুকে বসিয়ে দিয়েছিল। মরে গেল ঠাকুরদাস পাল। বলতে গেলে আমার শ্বশুরের চোখের সামনে। শুনি নাকি তার ঘরেই দুজনের কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে বেরিয়ে কাছারির বাইরে গিয়ে ওই খানিকটা নদীর ধার পর্যন্ত গিয়েই ঠাকুরদাস হাত চেপে ধরলে অমনি শুনেছি নাকি ঘোড়া দড়নে রক্ত পড়েছিল। গোয়ানটার কি হলো? তারও বেশি ফাঁসি না দীপান্তর কি হয়েছিল সে আর ফেরেনি। লোকটা ডাকাত ছিল। তার মেয়েটা ওই যে হলদি বুড়ি, ওকে তো দেখেছিস, সেই ভাসুরপোর শ্রাদ্ধের সময় এসে তোকে বৌমাকে সেলাম দিলে। সালাম পৌঁছে হুজরাইন, হামারা ছোটা হুজুর। সে বললে, হামি লোক তো হিয়া পাতা পেড়ে নেই খাবো মালেক, হামরা তো হিন্দু নাহি, হামি লোক কিরিস্তান আর হারমাদ হামরা। মনে পড়ল সুরেশ্বরের। বুড়িকে দেখেছিল বাবার শ্রাদ্ধের সময়। অনেকটা বয়স বুড়ির, রংটা সত্যি ফর্সা, মাথার চুলগুলো সনের মতোই সাদা হয়ে গেছে প্রায়। চৌকো গৌরবর্ণ মুখখানায় দাগে দাগে একটা মাকড়সার জাল আঁকা হয়ে গেছে। চোখ দুটো বেড়ালের চোখের মতো কটা বা পিঙ্গল। পরনে ছিল একটা সেমিজের মতো ছিটের গাউন, অর্থাৎ তার গাউনত্ব ছিল না, কিন্তু সেটা তার তোলা পোশাকি গাউন। সেদিনের বিশেষ ক্ষেত্রে তাদের বাড়ি আসবার জন্যই পরে এসেছিল, তা বোঝা গিয়েছিল। তাতে ন্যাপথালিনের গন্ধ ছিল। মেজ ঠাকুমা বলেছিলেন, পিদ্রু সাজা হলে গোয়ানপাড়ার সকলে, গাঁয়ের সকলে ওকে ওর মাকে তাড়াবার জন্য বলেছিল আমার শ্বশুরকে, কিন্তু তার বিচার ছিল অতি ন্যায্য। তিনি তো তাড়ানিনি, বরং রক্ষে করেছিলেন। বলেছিলেন, যা করেছে পিদ্রু করেছে, তার জন্য ওদের সাজা হবে কেন? সেজন্যে হলদি রায়বাড়ির অবস্থা এত হীন হলেও খাতির না করে পারে না। তবে তোমাদের মানে ভাসুরের বংশের উপর খাতির বেশি। তার মানে জানো কি? হেসে ঠাকুমা বললেন, আমার ভাই তোর মেজ ঠাকুরদার কাছে শোনা। তিনি বলতেন দাদার চেহারা ছিল কন্দর্পের মতো। তাই বা কেন, কন্দর্পের চেয়ে বেশি। কন্দর্প তো কোমল কিশোর বা যুবক, দাদার ছিল বীরের মতো চেহারা। এই লম্বা, তেমনি মুখ, তেমনি চোখ, তেমনি রং, তেমনি বুকের ছাতি। তাকে দেখে ওই হারামজাদিদের লালসার অন্ত ছিল না। দাদারও কজন গোয়ান শিকারী ছিল, তার সঙ্গে যেত বাঘ মারবার সময়। হঠাৎ ঠাকুমা মুখে কাপড় চাপা দিলেন, বললেন, আমি বলেছিলাম, আর তুমি কালো একটু মোটাসোটা বলে তোমার দিকে তাকাতো না বুঝি? ওহ, জ্বলে উঠতেন। 10 বার রাধা রাধা বলে বলতেন, শুনলে পাপ হয় এ কথা। সুরেশ্বর চিন্তার রাজ্য থেকে ফিরে এসে মেজ ঠাকুমার সঙ্গেই মুখোমুখি দাঁড়িয়েছিল, উপভোগ করেছিল এই আশ্চর্য সেকেলে অথচ সর্বকালের মাধুর্যময়ী এই রূপসী ঠাকুমার কথাগুলি। উত্তরে নিজেও রসিকতা করবার লোভ সামলাতে পারেনি। বলেছিল,
তুমি বুঝি তাকে পাহারা দিতে হলদিদের দল যখন আসতো ছাদে উঠেও গোয়ানপাড়ার দিকে তাকাতে দিতে না? হেসে উঠলেন মেজ ঠাকুমা, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যেন ঠোঁটের ডগায় উত্তরটি উদ্যত হয়েছিল। সেটা তোকে সাবধান করা দেখে বুঝতে পারছিস না? সেই জন্য তো বলছি ভেতরে চল। মনসার কথায় আছে, মনসা যেন বেটিকে বলেছিলেন, সব দিক পানে তাকিও না, দক্ষিণ দিক পানে তাকিও না। তোর দাদু ছিলেন কালো, এবং আমি যে কালে তাকে পেয়েছিলাম সেকালে তিনি বুড়ো হয়েছিলেন। তোর দাদু তোকে দেখে বলেছিলেন, নাতি, তোমাকে দেখে দাদাকে মনে পড়ছে। তিনি রায় বংশের শ্রেষ্ঠ সুপুরুষ ছিলেন। তুমি তার তুল্য কি তার থেকেও সুন্দর হে। তুমি সুন্দর, তুমি নবীন, 5 জনে কলঙ্ক দিয়ে তোকে আমার নটবর করে তুলেছে। আমাকে ভাবনায় ফেলেছিস তুই। আয়, ওদিকে সেই মুখপুরি ছুরিদের গানের জন্য, কান পেতে দর্শনের জন্য চোখ পেতে অপেক্ষা করতে হবে না। ঘরে এসে ডেক চেয়ারে বসলাম। টানা পাখা আবার চলতে লাগলো। দিনের বেলা খেয়ে না ঘুমিয়ে বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম সুলতা। তার মধ্যে স্বপ্ন দেখেছিলাম। কি দেখেছিলাম মনে নেই, তবে তার মধ্যে ঠাকুরদাস ছিলেন। আমার ঠাকুরদাও উঁকি মেরেছিলেন। আর পিদ্রু ছিল, গোয়ানপাড়ার মেয়েগুলোও ছিল। এলোমেলো জড়ানো স্বপ্ন, মানে মাথার মধ্যে সেকালের ওই ইতিবৃত্তগুলো মাতালের মদের নেশার মতো ঘুরপাক খাচ্ছিল। স্বপ্নের শেষের দিকটায় ঠাকুরদাসের রক্তাক্ত দেহ ছিল, মনে আছে। একটু আতঙ্কের সঙ্গেই জেগে উঠলাম। তখন সন্ধে হয়ে এসেছে। রঘু চা এনে দিলে। চা খেয়ে কি মনে হলো ভাবলাম। ঠাকুমা বললেন, ঠাকুরবাড়ি কাছারি থেকে বেরিয়ে কাঁসাইয়ের ধারটায় গিয়ে পিতৃ খুন করেছিল ঠাকুরদাসকে। জায়গাটা দেখে আসি। বেরিয়ে পড়লাম। কীর্তিহাট গ্রামখানা নদীর ধারে ধারে লম্বা, কলকাতার মতো গড়ন। রায়বাড়ি তার এক পাশে, মানে যে দিকটা জুড়ে আছে, তারপরে আর অন্য লোকের বসত নেই। নদীর ঘাটে গিয়ে একটা রাস্তা পড়েছে, তার ওপারেই গোয়ানপাড়া। গিয়েছি অনেকবার, কিছুই ছিল না থাকবার মধ্যে, জঙ্গল। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে গোয়ানপাড়ায় তখন হাঁকাহাঁকি ডাকাডাকি চলছে। গরুকে ডাকছে, ছাগলকে ডাকছে, হাঁসকে ডাকছে, আ তি 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 তি। ছেলেগুলো কোলাহল করছে, বকাবকিও শোনা যাচ্ছে। কলহ নয়, গুরুজনেরা বকছে ছেলে মেয়েদের। আমার পাশ দিয়ে কটা গোয়ান মেয়ে কীর্তিহাটে বাজার করে ফিরে এসে নদীর ঘাটে নামল। হাতে মুখে দড়ি বাঁধা কেরোসিনের বোতল, মাথায় একটা করে ডালা আর একটা করে সর্ষের তেলের ভাঁড়। আমাকে দেখে ফিক ফিক করে এ ওর মুখের দিকে তাকিয়ে হাসলে। আমি প্রাণপণে গম্ভীর হয়ে বিচরণ করছিলাম, বলতে পারো শিশিরবাবুর চিন্তামগ্ন আলমগীরের মতো। ওদের দেখে ভয়ার্ত যেমন মেকি সাহস দেখায়, তেমনি পোজ নিয়েছিলাম আমার মনে আছে। কিন্তু ওরা ছাড়বার পাত্রী নয়। ওদের উপমা আমাদের পুরাণে কাব্যে খুঁজে পাইনে। প্রমীলার রাজ্যের কথা শুনেছি, বিস্তৃত বিবরণ নেই, থাকলে বোধহয় উপমা মিলত। ওরা বললে, সেলাম মালিক সাহেব। আমি বললাম, সেলাম। হুজুরের বোখার হয়েছিল, কতদিন জানালাতে দেখিনি। আর তবিয়ত ভালো হলো? হ্যাঁ, হয়েছে। তবুও ছাড়ান দিলে না। বললে, গোয়ানপাড়ার ঘাটে হুজুর? বললাম, বেড়াতে এসেছি। তবে চলেন মালিক হামলোকের গাঁয়ে? বললাম, না, তোমরা যাও। কইকে ডেকে দেব হুজুর বাহাদুর? না। আর তসবির আঁকো না মালিক? না। এই রোজা মেয়েটা বলে, হুজুরকে বলবো, হুজুর আমার তসবির আঁকো। তা ওর আঁকো না হুজুর, ওর খুব শখ, আর ও দেখতে ভি খুবসুরত আছে। এবার খিলখিল করে হেসে উঠল। আমি নিশ্চয় রাঙা হয়ে উঠেছিলাম। এরা তো সুলতা, অসীমা, সীমা নয়। এদের সঙ্গে আমার পেরে উঠবার কথা নয়। আর এরা চিতপুরের বাড়ির দরজায় যারা পেটের অন্নের জন্য দাঁড়িয়ে থাকে, তারাও নয় যে পকেট থেকে টাকা দিয়ে ঘরে যেতে বললে কৃতজ্ঞতায় মাথা হেঁট করে মনে মনে পায়ে মাথা ঠেকাবে। এদের গায়ে হাড়মাদের রক্ত। এরা কাঁসাইয়ের ধারের জঙ্গলে বাস করা আদিম নারী। আমি রণে ভঙ্গ দিলাম। যথেষ্ট গাম্ভীর্যের সঙ্গে ওদের দিকে একটা তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে গায়ের মুখে ফিরলাম। ফিরতে গিয়ে দেখলাম পিছনে জঙ্গলের মধ্যে কে একজন লুকোচ্ছে। আমি গ্রাহ্য করলাম না, চলে এলাম। কিছুটা এসেছি, অমনি মেয়েগুলোর তীক্ষ্ণ উচ্চকণ্ঠের ধ্বনি পেয়ে
আবার থমকে দাঁড়ালাম। অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছে কাকে। একটা কথা কানে এলো, রায়বাবুর বাড়ির লড়কা, কুর্তার পাকিটে একটু দামড়ি নেহি বাবু খিতাব, যা যা ভাগ, নেহি তো নাক কেটে লিব রে শালা। বুঝলাম কোনো রায় বংশের গুণধর ওদের পিছু নিয়েছিল, তাকেই কথা বলছে। দুপুরে নিজে যা করেছি তার জন্য লজ্জায় মরে গেলাম, এবং তখনই বোধহয় জিতেও গেলাম। যৌবনের ধর্মকে আমি মানি। ব্যভিচারী বলে যারা সংসারে ঘৃণিত, তাদের বিচারও আমি সহানুভূতির সঙ্গে করেছি, কিন্তু হ্যাংলামি, কাঙালপনা, নারীর সঙ্গে প্রেমের ক্ষেত্রে ছিচকে চোরের বা গাঁট কাটার কাজ যারা করে, তাদের ঘেন্না করে এসেছি। আমার এই জ্ঞাতি পুত্রটিকে দেখে যে ঘেন্না হলো তার ওপর, তার থেকেও বেশি ঘেন্না অনুভব করছিলাম নিজের ওপর। বিশ্বমঙ্গলের মতো চোখ দুটোর ওপর ক্রোধের আর সীমা ছিল না। খারাপ, অত্যন্ত খারাপ মন নিয়েই ফিরে এলাম। একটা কথা একসময় বিদ্যুৎ চমকের মতো মনে হলো, মানুষের এই পাপ রায়বংশে এমন করে বাসা বাঁধল কেন? বাবার কথা মনে পড়ল। মাকে চিঠিতে লিখেছিলেন, সুরেশ্বরকে নারীদের থেকে দূরে থাকতে বলো, যদি নাই থাকতে পারে তবে যেন বিবাহ করে। আর একটা কথা মনে পড়ল, প্রকৃতির সঙ্গে পুরুষের সম্পর্ক মানুষ আর মানুষের মধ্যে জুটিতেই আবদ্ধ রাখতে হয়। বাকি ক্ষেত্রে সম্পর্ক পিতা কন্যা, মাতা পুত্রের। কথাটা রায়বাহাদুর রত্নেশ্বরের, তিনি বলে গেছেন। গোয়ান মেয়েগুলোকে মনে মনে মা বলতে গিয়েও পারিনি। তোমাকে মনে করতে চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার মুখ ঢেকে ওদের মুখ ভেসে উঠছিল। এরই মধ্যে কখন এসে পৌঁছে গিয়েছিলাম বিবি মহলের দরজায়। মাথা হেঁট করেই আসছিলাম, হঠাৎ শুনলাম কে বললে, এই যে। মাথা তুলে দেখলাম সেটেলমেন্ট ক্যাম্পের পেশকার। লোকটা কালো, রোগা, যারা খুব ধূর্ত হয়। বললে, এই তো বেরিয়ে এলেন, তাহলে তো ভালো আছেন। মেজাজ খারাপ হয়ে গেল। লোকটা কি দেখতে এসেছে আমার অসুখ কতটা সত্যি তাই? লোকটা বলে চলেছিল, ওহ কতক্ষণ এসেছি, আধ ঘন্টার উপর। চলুন, সাহেব বসে আছেন। মিসেস ঘোষ কাল কলকাতা যাবেন, হঠাৎ ঠিক হয়েছে। তার ছবি এঁকে দেবার কথা আছে, সেটা নিয়ে যাবেন তিনি। মানে এই রাত্রে? হ্যাঁ, কাল যে কলকাতা যাবেন, সেখানে দেখাবেন তিনি। কি হয়ে গেল মেজাজ, বললাম। বলবেন রাত্রে ছবি আঁকা হয় না। হ্যাজাকবাতি ঠিক করে রেখেছি। বলবেন হবে না, পারবো না, আমার শরীর ভালো নেই। উনি চটে যাবেন, মেম সাহেব ঝোঁক ধরেছেন। তাহলে চটতে বলবেন, বিরক্ত করবেন না, বলে আমি ঘরে ঢুকে গেলাম। সুরেশ্বরের নিজস্ব কর্মচারী ঘোষাল, হরচন্দ্রেরই ভাইপো। সে বললে, কথাগুলো কড়া হয়ে গেল। তার মুখের দিকে তাকিয়ে সুরেশ্বর বললে, তা হোক। নায়েব বললে, পরশু থেকে কীর্তিহাটে বুঝারত হবে, আজ ঢোল পড়ল, সাহেব নিজে করবেন। তা করুন, আপনাকে হয়রান করবে এই আর কি। কি হয়রান করবে? সঙ্গে সঙ্গে রোদে রোদে ঘোরাবে হয়তো, হয়তো আমাদের কথা শুনবে না। সত্যের ঘরে ওরা যা বলবে তাই লিখবে, ওদের তো লম্বা হাত। ঠিক আছে, আপনি কাগজপত্র ঠিক করে রাখুন, থাকলে দেখাবেন, না থাকলে বলবেন কাগজ নেই, অন্য যা বলছে তাই লিখুন তিনি। তারপর তো মুন্সেফ কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট আছে। চুপ করে রইল নায়েব। কথাটা তার মনোপুত হলো না। সে একটু চুপ করে থেকে মাথা চুলকে বলল, একবার চলুন না সাহেবের কাছে, গিয়ে বলবেন, দেখুন লোকজনের সামনে পেশকার আপনার এইভাবে কথা বললে। সুরেশ্বর একটু রুক্ষভাবেই বললে, না। নায়েব চলে গেল। সে বিবি মহলের সেই চারপাশ খোলা ছাদওয়ালা বারান্দায় ঘুরতে লাগল। মন তিক্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে এসব ওদের দানপত্র করে চুকিয়ে দিয়ে চলে যায় সে। তাহলে এই হরেন ঘোষ নামক সেটেলমেন্ট হাকিমের লম্বা হাতটিও আর তার নাগাল পাবে না। সে তখন ঠাকুরদাস পালকেও ভুলে গিয়েছিল। ইচ্ছে হচ্ছিল হুইস্কির বোতল সে এখনই খোলে এবং তারপর বাজনা বাজায়। রং তুলির মতো বেহালাও তার সঙ্গেও এনেছে, কিন্তু এই বাজনাটা তার লোকজন থাকলে যেন নিজের কাছেই জমে না, বিশেষ করে এখানকার লোকজন।
সেই বাপের শ্রাদ্ধ থেকে এ পর্যন্ত তার 3 বার আসা হলো, এখনো পর্যন্ত বলতে গেলে গ্রামের লোকের কাছে সে অপরিচিতই। এদের যা স্বভাব চরিত্র সে তার বাবার শ্রাদ্ধের সময় এসে দেখেছিল। সেটা একান্তভাবে লোভ, আর খানিকটা সেও লোভ বা আর এক ধরনের ক্ষুধা, রক্তমাংসের দেহের ক্ষুধা সর্বস্ব। কিন্তু এবার এসে আরও গভীর এবং ভয়াবহ চেহারা দেখছে। বিষয় সম্পত্তি নিয়ে যে ক্ষুদ্রতা এদের, এবং কুটিল গতিতে যে ক্ষুদ্রতা পাক খায়, তার তুলনা হয় একমাত্র সাপের সঙ্গে, প্রথমটার তুলনা শেয়ালের সঙ্গে। সত্য বলতে গেলে এদের সে সহ্য করতে পারে না। ডিকু বলে, বিলকুল সব হারামি আছে হুজুর। রোজা অর্থাৎ রোজারিও বলে, বিনা মতলবে কই বাত করে না মালেক, ঝুটা আদমি ঝুটা বাত। সুরেশ্বরও তাই মনে করে। এদের মধ্যে অস্বস্তিও বোধ করে, এমনকি প্রশংসা কেউ করলেও সন্দিগ্ধ হয়ে ওঠে। বোধহয় ওরাও সেটা জানে। অর্থাৎ সুরেশ্বর রায় তাদের চেনে, এটা ওরা বুঝেছে। তাই কেউ এদিকে ধার ঘেঁষে না, একমাত্র ওই মেজ ঠাকুমা। এই রায়বাড়ি, এই কীর্তিহাট গ্রামে ওই মহিলাটিই তার পরমাত্মীয়, প্রিয়জন। তিনি তার সঙ্গে আদি রস ঘেঁষা রসিকতা করলেও মিষ্টি লাগে। তার তোষামোদ করে তাকে তার অন্নদাতা বললেও সে সংকোচ বোধ করে না। মনে হয় না কোনো মতলবে বলছেন। তিনি দুপুরে একবার খাবার সময় আসেন, আবার সন্ধ্যার পর ঠাকুরবাড়ি ফেরত পুষ্প চরণোদক নিয়ে তাকে দেন। রাত্রে কি কি খাবার আয়োজন করেছে ঠাকুর, তার তদবির করে চলে যান। তিনি তো জানেন তার হুইস্কি খাওয়ার কথা, তাই খাওয়ার আগেই চলে যান। হুইস্কির সঙ্গে রাত্রিরের খাবার খেয়ে নিয়ে সুরেশ্বর এসে বসে ওই সামনের মনোরম খোলা বারান্দাটিতে। হাতে বেহালা থাকে, বাজায় আপন মনে, আমেজ লাগে। আজ এই উত্তেজিত মুহূর্তটিতে সে হুইস্কির বোতলটা খুলে বসে গেল। মেজ ঠাকুমা এখনও আসেননি। সেজন্য সুরেশ্বর আজ বিরক্ত হয়েছিল মেজ ঠাকুমার উপর। মনে মনে প্রশ্ন করেছিল, কি দরকার ওর রাত্রে আসবার? প্রায় সেই ক্ষণটিতেই মেজ ঠাকুমা এসে গিয়েছিলেন। মুখে সুরেশ্বর কিছু বলতে পারেনি, তাই বা কেন, মনটা প্রসন্নই হয়ে উঠেছিল। মেজ ঠাকুমা কিন্তু সেদিন ঠিক সেই মানুষটি নন, যার আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার মুখের হাসি এবং সরস বাক্যে কীর্তিহাটের এই নির্বাসনবাসটি মধুর হয়ে ওঠে। পুষ্প চরণোদক দিয়ে বললেন, আজ নদীর ওই গোয়ানপাড়ার ঘাটে বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ, ঠাকুরদাস পালকে পিদ্রগোয়ান ওইখানটায় খুন করেছিল বললে না তুমি? মনে হলো জায়গাটা একবার দেখে আসি। তা ডিকু কি রোজারি কি রঘুকে সঙ্গে নিলেই পারতে, একলা গেলে কেন? কি বিপদ, আমি কি ছেলে মানুষ, পথ হারাবো? ওরা তো তাই রটাচ্ছে, তুমি ওদের ছুরিগুলোর ইশারায় পথ হারাতেই গিয়েছিলে। চন্দ্রেশ্বর দেখেছে। চন্দ্রেশ্বর সুখেশ্বরের ছোট ছেলে। ও হ্যাঁ, দেখলাম বটে, গ্রাম থেকে কেউ ওদের পিছু নিয়েছিল। আমি ঘাটে দাঁড়িয়েছিলাম বলে জঙ্গলের মধ্যে গাছের আড়ালে লুকিয়েছিল। মেয়েগুলো যা কুৎসিত ভাষায় ওকে গালাগাল করছিল, সেটা এবার তোমার নামে রটল। রটুক না ভাই, আমার গায়ে লাগে। একটু চুপ করে থেকে বললেন, কাল থেকে লোক সঙ্গে করে বেরোবি। কেন, এখানে সাক্ষী রেখে বেড়াতে হবে নাকি? না তোমারও সন্দেহ হচ্ছে? তুই আচ্ছা গোয়ার, কিন্তু রায়বংশ তো। বলতে দাও, ওদের বলতে দাও, ওটা আমার প্রাপ্য রায়বংশ বলেই। কিন্তু তোমার সন্দেহ হয় কি না বললে না তো। হলেই বা তোর তাতে কি যাবে আসবে বল? বুঝলাম, অভিমান। আবার একটু চুপ করে থেকে বললেন, সাহেবের পেশকারের সঙ্গে ঝগড়া করলি? হ্যাঁ, তাও করেছি, দরকার হলে আবার করব। ওরা মানে ধনেশ্বর লাফাচ্ছে, প্রণবেশ্বর খুশি। পরামর্শ হচ্ছে কাল প্রথমেই ওরা বাড়ির সত্ত্বে আপত্তি দেবে, বলবে বাড়ি দেবোত্তর, মানে প্রণবেশ্বরদের অংশ যা কিনেছ, এই বিবিমহল যা তোমার নিজস্ব, এর সব দেবোত্তর। মানে বিক্রি সিদ্ধ নয়, ভাগ সিদ্ধ নয়। সব তো শুনেছিস।
বিরক্তিতে, ক্ষোভে, ঘৃণায় সুরেশ্বরের মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে বললে, নিক ঠাকুমা, নিক ওরা, এতে আমার দরকার নেই, নিক। না। কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল মেজ ঠাকুমার। বললেন, জমিদারের ছেলে হয়ে এই কথা বলছিস তুই? ছি! দিতে ইচ্ছে হয় দিতে পারিস, কিন্তু ঠকিয়ে নিতে দিবি? পরকে ঠকিয়ে নেওয়া যেমন পাপ, জেনে শুনে নিজের ঠকাও তেমনি ঘেন্নার কথা, সে যদি আবার ক্ষমতার অভাবে হয়। শোন, তোকে বলি, যে খাতাগুলো তোকে দিয়েছি তার সবগুলো খোঁজ। এর মধ্যেই পাবি রায়বাহাদুরের দেবোত্তরের বাইরে কলকাতায় যে ব্যবসা ছিল, শেয়ার ছিল কোম্পানিতে, তার জমা খরচের খাতা। আমি দেখেছি সে খাতা। তার মধ্যে ইমারত খরচ পাবি, তোর কলকাতার বাড়ি, এখানকার বাড়ি, সব সেই টাকাতে। বলে চলে গেলেন মেজ ঠাকুমা। তার দিকে সুরেশ্বর তাকিয়ে রইল, সবিস্ময়ে শুধু নয়, সসম্ভ্রম দৃষ্টিতে। আজ তার এক নতুন চেহারা দেখেছে সে, একেবারে রাজমাতার মতো চেহারা। আশ্চর্য, পুজুরি বামুনের মেয়ে, এমনটা হলো কি করে? সমস্ত রাত্রি আমি খাতা উল্টেছিলাম, পাতার পর পাতা। আজ আর ইতিহাস ঘাঁটতে নয়, নজির খুঁজতে। ঠাকুমা মনের মধ্যে একটা তেজ বা আগুন জ্বেলে দিয়ে গিয়েছিলেন সুলতা। সে আগুনটা অ্যালকোহলের ছিটে পেয়ে জ্বলে উঠেছিল জোরালো হয়ে। ওদের রায়ত কেনা, মেরামত করানো ভিতর বাড়িটা ঠকিয়ে নেবে? এদের অর্থগৃহীতার জন্য, নীচতার জন্যে ঘেন্না, ওদের জোট বেঁধে আমাকে ঠকাবার চেষ্টায় রাগ, ওদের মেজ ঠাকুমাকে পর্যন্ত কলঙ্কিনী অপবাদ দেওয়ার কুৎসিত প্রবৃত্তির জন্য ক্ষোভ, এগুলো মিলে আমাকে নিষ্ঠুর, কঠোর করে তুলেছিল সেদিন। মদ খেয়েছিলাম মধ্যে মধ্যে, আর খাতাই উল্টেছিলাম, পাতার পর পাতা, খাতার পর খাতা। তৃতীয় পর্বের প্রথম অধ্যায় আজ এই পর্যন্ত। পরবর্তী অধ্যায় নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।